কোন দিন মমতা ব্যানার্জি নিজেই পাচার হয়ে যায় বাংলা থেকে। সবই পাচার হয়েছে, ওদের মুখ্যমন্ত্রীরা পাচার হয়ে যায়। ভালো তো, চিড়িয়াখানার পাশে নবান্ন, ওখানে দেখবেন মমতা ব্যানার্জি নিজেই পাচার হয়ে গেছে। এত পাচারকারীদের দাপট বাংলায় শুরু হয়ে গেছে। দিল্লিতে এরকম শয়ে শয়ে কলোনি আছে, বাঙালি কলোনি। জহিন্দ কলোনি তাদের খবরের কাগজের নাম এসছে বলে জহিন্দ কলোনির কথা বলা হচ্ছে। এই জহিন্দ কলোনি ফরওয়ার্ড ব্লকের নেতারা একসময় করে দিয়েছিলেন। দিল্লিতে এরকম হাজার হাজার বাঙালি কলোনি আছে। একটা কলোনিতে নাই বা গেলেন, আরও 100টা কলোনিতে যান না আপনারা, দেখুন প্রত্যেকটা কলোনির অবস্থা কি। এখন ব্যাপার যে রাজনীতি করতে গিয়ে একটা কলোনিকে বেশি দরকার হতে পারে, নৈতিক জৈবিক পরাজয় সেটা পরের কথা। দিল্লিতে লক্ষ লক্ষ বাঙালি বসবাস করে, লক্ষ লক্ষ। আপনাদের যদি চিন্তা অসুবিধায় আমরা নিয়ে যেতে পারি, বলুন কবে নিয়ে যেতে হবে, আমরা নিয়ে যাব। সেখানকার বাঙালি যারা বসবাসকারী তাদের অত্যন্ত দুরবস্থার মধ্যে তারা বসবাস করে, অত্যন্ত দুরবস্থার মধ্যে। আপনারা সেখানেও যান, জহিন্দ কলোনি ফরওয়ার্ড ব্লকের নেতারা তৈরি করে দিয়েছিল। কোনোদিন তো যাননি এখন পর্যন্ত, এখন খবরের কাগজে নাম উঠেছে, এখন যাওয়ার প্রয়োজন পড়েছে। অনেক বাঙালি আছে দিল্লিতে, লক্ষ লক্ষ বাঙালি বসবাস করে। তারা দরিদ্র, তারা গরিব, তাদের জন্য সহযোগিতা পৌঁছে দিন। দিল্লিতে কেন, ভারতবর্ষের সমস্ত রাজ্যে পশ্চিমবঙ্গের অফিসারদের নিয়োগ করুন। কোথায় কত বাঙালি কাজ করছে তালিকা তৈরি করুন, তাদের কাছে খবর পাঠিয়ে বলুন, তাদের জন্য আলাদা পোর্টাল তৈরি করুন, বলুন অসুবিধা জানাতে। শুধু বাংলার পরিযায়ীরা ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে লাখে লাখে আছে, সেখানেও তাদের একই অবস্থা। মরলে দেখবার কেউ নেই, জেলে গেলে খোঁজ নেবার কেউ নেই। তাদের জন্য আপনি এগিয়ে আসুন, তবে না হবে। খালি কুমিরের কান্না কাঁদব, অথচ চোখে জল বেরোবে না। ভোট পর্যন্ত এটাই চলবে। এটাই যদি বাঙালির নিয়তি হয়, তাহলে বাঙালি যাবে কোথায়? রসদ কম, চোর বেশি। রসদ কমে যাচ্ছে, চোর বেড়ে যাচ্ছে। সব চোর তৃণমূলে। দিদি অত রসদ দিতে পারছে না, দিদির রান্নাঘরে অত খাবার নাই। এবার দিদির চোর ভাইরা কি করবে? খুনাখুনি করে সংখ্যা কমাচ্ছে। তারই পরিণাম কাকদ্বীপ, তারই পরিণাম ভরতপুর। তৃণমূলের আমলে এই বখরার প্রতিযোগিতায় খুনের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। জানি না আগামী দিনে তৃণমূলের আর কোন নেতার নাম্বার লেগে আছে। কারণ এই রাজ্যে যারা পুলিশ অফিসার বড় বড়, তাদের ব্যাচমেটরা থাকে নির্বাচন কমিশনের বিভিন্ন ডিপ্লয়মেন্টে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সমস্ত সেন্ট্রাল ফোর্সেস আসে, তারা এবং এই রাজ্যের যারা পুলিশের আধিকারিক, তারা ব্যাচমেট থাকে। সেই সমস্ত ব্যাচমেটদের মাধ্যমে এমনকি কেন্দ্রীয় বাহিনীকেও ম্যানেজ করার ব্যবস্থা হয়। এত বড় অভিযোগ আমি করলাম। পাশাপাশি এখানকার ইলেকট্রাল যে অফিসার, তারা আমাদের কথাতে জবাব দেয় না, আমি কথা বলবো না। চিফ ইলেকট্রাল অফিসার এখানটায় গত ভোটে আমাদের কথার জবাব অবশ্যই দিয়েছে, কিন্তু সমস্যা হলো কি, আমাদের অভিযোগটা তিনি পাঠাচ্ছেন জেলার পুলিশকে। জেলার পুলিশ বা জেলার যারা দায়িত্ব আছে নির্বাচনের, তারা তো তৃণমূলের দালাল। তারা তাদের মতো রিপোর্ট তৈরি করে পাঠাচ্ছে চিফ ইলেকট্রাল অফিসারকে, সেটাই চিফ ইলেকট্রাল অফিসার মেনে নিচ্ছে। ফলে আমাদের অভিযোগ করা আর না করা সমান হয়ে যাচ্ছে। এর পিছনে কারণ একটাই, রাজ্যের অধীনে থাকা সংস্থা হওয়ার কারণে তাদের সেই স্বাধীনতা থাকে না, তারা নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিতে পারে না। তাই নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নে যদি আরও অটোনমি দেওয়া হয়, আর্থিক এবং প্রশাসনিক, আমার মনে হয় তা নির্বাচনের জন্য স্বাস্থ্যকর হবে। বিহারের কোটি কোটি জনতা এই বর্ষাকালের মধ্যে এই দূর দূরান্ত এলাকার যারা ভোটার, তারা কিভাবে তাদের নাম নথিভুক্ত করবে? ফলে লক্ষ লক্ষ ভোটার তো নাম নথিভুক্ত করতে পারছে না। যেখানে ভোটার নাম নথিভুক্ত করতে পারছে না, সেখানে ভোট অংশগ্রহণ করা বা না করার প্রশ্ন তো এসে যায়। অপেক্ষা করছি আমরা সুপ্রিম কোর্টের
আগামী দিনের রায়ের উপর ভারতবর্ষের কংগ্রেস সরকার আজ থেকে নয়, বহু বছর ধরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাদের মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে যে জিহাদ ঘোষণা করেছে, আজও তা অব্যাহত। আমাদের পার্টি রাহুল গান্ধীর নেতৃত্বে তার বিরোধিতা পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে, আইনি সাহায্যের প্রয়োজনে আইনি সাহায্য, আন্দোলনের প্রয়োজনে আন্দোলন করে আমরা তার প্রতিবাদ করে চলেছি এবং করব। যেখানে অপরাধ খুঁজে পাবেন তৃণমূল, যেখানে চুরি খুঁজে পাবেন তৃণমূল, যেখানটায় লুট খুঁজে পাবেন তৃণমূল, যেখানে খুন খুঁজে পাবেন তৃণমূল। তৃণমূল বাংলায় সর্বত্র, যত অপরাধ সব অপরাধে আপনি তৃণমূলকে খুঁজে পাবেন। অপরাধী স্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী আরেকটা প্রকল্প চালু করতে পারেন, অপরাধীর স্ত্রী। শান্তনুবাবু আরজিকর কাণ্ড নিয়ে সত্য কয়েকটা কথা বলার চেষ্টা করেছিলেন। সেদিন থেকে দিদির বিষ নজরে, আর বিষকন্যার বিষ নজরে পড়া মানে তার জিনা হারাম হয়ে যাবে। শান্তনুবাবু তাই হচ্ছে।